আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। দুবাইয়ে হামলা শিকার তেলবাহী ট্যাঙ্কার। ইরানের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার চেচেন যোদ্ধারা। পরাশক্তি হওয়ার পরও কেন ইরান যুদ্ধ শেষ করতে পারছে না যুক্তরাষ্ট্র? যুক্তরাজ্যের মতো দেশগুলোর সমালোচনা করে যে দুই পরামর্শ দিলেন ট্রাম্প। মার্কিন ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে ৫৪ জন গ্রেফতার। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুবাইয়ের উপকূলীয় এলাকায় একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার খবর বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং এই ঘটনাটি বিশ্ব তেলের বাজারে নতুন করে অস্থিরতার সংকেত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থান সবসময় সংবেদনশীল, আর এমন একটি জায়গায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানেই হল বিশ্ব অর্থনীতির মূল ধমনীতে আঘাত হানা। প্রাথমিক তথ্যানুযায়ী ট্যাঙ্কারটি যখন নির্দিষ্ট গন্তব্যের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়, যা পরবর্তীতে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগে রূপ নেয়। বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের ঘটনার পেছনে গভীর কোনো ভূরাজনৈতিক সমীকরণ থাকতে পারে, কারণ হরমুজ প্রণালী এবং এর আশপাশের এলাকাগুলো বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রধান রুট হিসেবে পরিচিত। আপনি যদি লক্ষ্য করেন তবে দেখবেন যে এই অঞ্চলে যখনই কোনো অস্থিরতা তৈরি হয়, তার সরাসরি প্রভাব পড়ে আমাদের প্রাত্যহিক জীবনের জ্বালানি খরচের ওপর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং এই ধরনের আন্তর্জাতিক পরিস্থিতির বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। এই ট্যাঙ্কার হামলার ফলে এখন আন্তর্জাতিক নৌ নিরাপত্তা সংস্থাগুলো তাদের নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলো একে অপরের ওপর দোষারোপের রাজনীতি শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার ধরন এবং ব্যবহৃত কৌশল বিশ্লেষণ করে দেখা হচ্ছে এটি কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল নাকি সুপরিকল্পিত কোনো অন্তর্ঘাতমূলক কাজ। তবে যেটাই হোক না কেন, দুবাইয়ের মতো একটি নিরাপদ জোনে এমন ঘটনা ঘটা মানে হল আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিমাকারী প্রতিষ্ঠানগুলো এখন তাদের প্রিমিয়াম বাড়িয়ে দেবে, যার ফলে শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার পকেট থেকেই বেশি টাকা খরচ হবে। আমরা যদি ইতিহাস দেখি তবে দেখা যাবে যে অতীতেও এমন বিচ্ছিন্ন কিছু ঘটনা বড় ধরনের যুদ্ধের উস্কানি হিসেবে কাজ করেছে। তাই বর্তমান পরিস্থিতিতে বিশ্বের প্রভাবশালী দেশগুলো এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রাশিয়া এবং ইরানের মধ্যকার দীর্ঘস্থায়ী মিত্রতা এখন এক নতুন উচ্চতায় পৌঁছতে যাচ্ছে, বিশেষ করে যখন খবর আসছে যে চেচেন যোদ্ধারা ইরানের পাশে দাঁড়ানোর জন্য নিজেদের প্রস্তুত করছে। চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ এবং তার দুর্ধর্ষ যোদ্ধারা এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে, আর এবার ইরানের সম্ভাব্য কোনো সংকটে তাদের অংশগ্রহণের ইঙ্গিত ভূরাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া এবং ইরান উভয়েই বর্তমানে পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে, যা এই দুই দেশকে আরও কাছাকাছি নিয়ে এসেছে এবং তাদের প্রতিরক্ষা সহযোগিতাকে শক্তিশালী করার তাগিদ দিয়েছে। চেচেন যোদ্ধারা মূলত তাদের রণকৌশল এবং অসমতল ভূমিতে যুদ্ধের পারদর্শিতার জন্য পরিচিত, যা মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে একটি নতুন মাত্রা যোগ করতে পারে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা নিশ্চয়ই জানেন যে চেচেন যোদ্ধাদের মোতায়েন করার অর্থ হল কোনো একটি পক্ষকে সরাসরি সামরিক ও মনস্তাত্ত্বিক সমর্থন দেওয়া। রাশিয়ার কেন্দ্রীয় সরকার যদি এই পদক্ষেপে সায় দেয় তবে এটি হবে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব বিস্তারের আরেকটি বড় ধাপ। তবে আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের পদক্ষেপের ফলে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে এবং পশ্চিমা শক্তিগুলো একে একটি বড় হুমকি হিসাবে গণ্য করবে। আপনার কি মনে হয়, রাশিয়ার চেচেন যোদ্ধাদের এই সম্ভাব্য অংশগ্রহণ কি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে? আপনার মূল্যবান মন্তব্য আমাদের অবশ্যই জানাবেন। এই সহযোগিতা কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি শক্তিশালী বার্তা যে ইউরেশীয় অঞ্চলের দেশগুলো এখন নিজেদের নিরাপত্তার জন্য পশ্চিমা সাহায্যের তোয়াক্কা করছে না। চেচেন যোদ্ধাদের প্রস্তুতির খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই আন্তর্জাতিক বিশ্লেষকরা হিসাব মেলাতে শুরু করেছেন যে ইরান যদি কোনো বহিঃশত্রুর আক্রমণের শিকার হয় তবে মস্কো সরাসরি কতটা জড়িয়ে পড়বে। মূলত রাশিয়ার কৌশলগত সহায়তায় চেচেনরা যদি ইরানের হয়ে মাঠে নামে তবে তা হবে বর্তমান সময়ের অন্যতম বড় প্রতিরক্ষা জোট।
বিশ্বের ১ নম্বর সামরিক এবং অর্থনৈতিক পরাশক্তি হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন ইরানের সাথে চলমান স্নায়ুযুদ্ধ বা উত্তেজনা শেষ করতে পারছে না তা নিয়ে বিশ্ব জুড়ে নানা বিশ্লেষণ এবং বিতর্ক রয়েছে। ওয়াশিংটনের কাছে অত্যাধুনিক প্রযুক্তি, বিশাল নৌবহর এবং ড্রোন শক্তি থাকলেও ইরানের ভৌগোলিক অবস্থান এবং দেশটির কৌশলগত গভীরতা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান এমন একটি দেশ যারা কয়েক দশক ধরে কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং অভ্যন্তরীণ অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, যা পেন্টাগনের পরিকল্পনাকারীদের বারবার নতুন করে ভাবতে বাধ্য করছে। তাছাড়া ইরানের বিশাল পাহাড়ি এলাকা এবং তাদের প্রক্সি নেটওয়ার্ক, যা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত, তা কোনো সরাসরি সামরিক অভিযানের জন্য ওয়াশিংটনকে সবসময় নিরুৎসাহিত করে। যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে যে ইরানের সাথে একটি পূর্ণমাত্রার যুদ্ধ মানে হল বিশ্ব অর্থনীতির পতন এবং তেলের বাজারে এমন এক অগ্নিকাণ্ড যা সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে আধুনিক যুদ্ধে জয়লাভ করা মানে কেবল বোমা ফেলা নয়, বরং সেই যুদ্ধ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, যা ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের জন্য তিক্ত অভিজ্ঞতা বয়ে এনেছে। এই কারণেই যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের চেয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের ওপর বেশি জোর দিচ্ছে, কিন্তু তাতেও ইরানকে পুরোপুরি নতি স্বীকার করানো সম্ভব হচ্ছে না। আপনি যদি মনে করেন যে যুক্তরাষ্ট্রের এই সংযত নীতি সঠিক, তবে আমাদের কমেন্টে লিখে জানান। এছাড়াও ইরানের নিজস্ব ড্রোন প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের এমন একটি সক্ষমতা দিয়েছে যা দিয়ে তারা যে কোনো মুহূর্তে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তাই পরাশক্তি হওয়ার পরও যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে কথা বলার সময় অনেক হিসাব নিকাশ করতে হয়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান ইস্যুটি আসলে একটি দীর্ঘমেয়াদী খেলা, যেখানে জয় পরাজয় নির্ধারিত হবে ধৈর্য এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতার ওপর। ওয়াশিংটন চাইলেই হয়তো কোনো দেশের শাসন পরিবর্তন করে দিতে পারে, কিন্তু ইরানের মতো একটি আদর্শিক এবং সামরিকভাবে সুসংগঠিত রাষ্ট্রের ক্ষেত্রে সেই পুরনো কৌশল কাজ করছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবজাত তীক্ষ্ণ ভাষায় যুক্তরাজ্যের মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর সমালোচনা করেছেন এবং তাদের ভবিষ্যতে টিকে থাকার জন্য দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। ট্রাম্পের মতে যুক্তরাজ্যের মতো দেশগুলো অনেক ক্ষেত্রে নিজেদের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা সক্ষমতা অন্যের ওপর নির্ভর করে দুর্বল করে ফেলছে, যা বর্তমান অনিশ্চিত বিশ্বে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রথম পরামর্শ হিসেবে তিনি জোর দিয়েছেন প্রতিরক্ষা বাজেটে বিপুল বিনিয়োগ এবং নিজেদের সামরিক বাহিনীকে স্বাবলম্বী করার উপর, কারণ তার মতে ন্যাটোর উপর অতিরিক্ত নির্ভরতা সবসময় ফলপ্রসূ নাও হতে পারে। দ্বিতীয়ত, তিনি পরামর্শ দিয়েছেন যেন এই দেশগুলো তাদের অভিবাসন নীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে, যা তার ভাষায় একটি দেশের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। ট্রাম্পের এই মন্তব্যগুলো আটলান্টিকের দুই পাড়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং ব্রিটিশ রাজনীতিতেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সবসময়ই আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী ছিলেন এবং তিনি মনে করেন ইউরোপের দেশগুলোকেও এখন নেশন ফার্স্ট বা জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখার নীতি গ্রহণ করতে হবে। আমাদের দর্শকদের মধ্যে যারা বৈশ্বিক রাজনীতি ফলো করেন তাদের কাছে ট্রাম্পের এই সরাসরি কথাগুলো কেমন লাগে? তিনি কি সঠিক বলছেন, নাকি এটি মিত্রদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে? আপনার মতামত আমাদের জানান। যুক্তরাজ্যের অর্থনীতি এবং ব্রেক্সিট পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ট্রাম্পের এই পরামর্শগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে খোদ ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্কগুলোর মধ্যেই বিভক্তি রয়েছে। ট্রাম্পের সমালোচনার মূল লক্ষ্য ছিল ইউরোপীয় দেশগুলোর অলসতা এবং নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের অর্থের ওপর অতিমাত্রায় নির্ভর করা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে সময় পরিবর্তন হচ্ছে এবং এখন প্রতিটি দেশকেই তাদের নিজেদের বিল পরিশোধ করতে হবে। এই ধরনের কড়া বার্তা দেওয়ার মাধ্যমে তিনি আসলে বৈশ্বিক রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করতে চাইছেন, যেখানে প্রতিটি রাষ্ট্র কেবল নিজের স্বার্থ দেখবে। যদি আপনি আমাদের এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ মনে করেন, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলো সম্প্রতি ৫৪ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে, যাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই চক্রটি দীর্ঘ সময় ধরে দেশের গুরুত্বপূর্ণ তথ্য, পারমাণবিক স্থাপনার নকশা এবং সামরিক কৌশল বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাচার করার চেষ্টা করছিল। ইরানের মতো একটি দেশ যেখানে গোয়েন্দা নজরদারি অত্যন্ত শক্তিশালী, সেখানে একসাথে এত বিপুল সংখ্যক ব্যক্তির গ্রেফতার হওয়া একটি বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ইঙ্গিত দেয়।
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান ছায়াযুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন যে মোসাদ এবং সিআইএ সবসময় ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর নজরদারি করার চেষ্টা করে, আর ইরানের এই পাল্টা পদক্ষেপ তাদের গোয়েন্দা সক্ষমতারই বহিঃপ্রকাশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিভিন্ন কৌশলে সাধারণ নাগরিক সেজে স্পর্শকাতর এলাকাগুলোতে অনুপ্রবেশ করেছিল এবং বিদেশি হ্যান্ডলারদের সাথে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ রক্ষা করে আসছিল। এই সংবাদের পর আন্তর্জাতিক মহলে উত্তেজনা বিরাজ করছে, কারণ সাধারণত এ ধরনের গুপ্তচর বৃত্তির মামলায় কঠোর সাজার বিধান থাকে। দর্শক, আপনি কি মনে করেন এ ধরনের গ্রেফতার অভিযান দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও তিক্ত করে তুলবে? আপনার চিন্তা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন। ইরানের বিচার বিভাগ জানিয়েছে যে এই ৫৪ জনের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে এবং খুব শীঘ্রই তাদের আদালতে তোলা হবে। প্রতিটি দেশের জন্যই নিজের সার্বভৌমত্ব রক্ষা করা এবং অভ্যন্তরীণ গোপনীয়তা বজায় রাখা একটি পবিত্র দায়িত্ব, আর ইরান এই গ্রেফতারের মাধ্যমে তাদের শত্রুদের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে কোনো ধরনের অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন আন্তর্জাতিক পরমাণু চুক্তিসহ বিভিন্ন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সাথে ইরানের আলোচনা স্থবির হয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।